নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো প্রাচীন ভারতের কবিরা যদি একজন মাস্টার কোড ব্রেকার হতেন। অবাক লাগছে শুনতে। আজ আমরা ঠিক এরকমই একটা অবিশ্বাস্য জগতে পা রাখতে চলেছি। সংস্কৃত কাব্যে পড়তে পড়তে লুকিয়ে থাকা এমন কিছু চমকপ্রদ গাণিতিক মেধা আর সাংকেতিক ভাষার কথা আজ জানব, যা প্রাচীন ভারতের বৌদ্ধিক উচ্চতা সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেবে। চলুন একবার চট করে দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করব। এক নজরে আজকের রূপরেখা: ১. প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা। ২. মাঘ ও ভার্বির ব্যঞ্জনবর্ণের জাদু। ৩. ২১ শতকের সংস্কৃত কাব্য। ৪. সম্পূর্ণ বর্ণমালার শ্লোক। ৫. স্বরবর্ণ ও বর্গের বিস্ময়। এবং সবশেষে থাকছে উপসংহার। এই মাস্টার ক্লাসটা আমরা এমন ডিটেলসে সাজিয়েছি যাতে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা কাউকেই এই বিষয়টা জানার জন্য আর অন্য কোনো সোর্সের উপর নির্ভর করতে না হয়। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে প্রাচীন ভারতের ছাত্ররা রামায়ণ, মহাভারত বা পুরাণের মতো এত বিশাল সব টেক্সট দিনের পর দিন কিভাবে একেবারে নিখুঁতভাবে মুখস্থ রাখত? মানে প্রাচীন ভারতে জ্ঞান সংরক্ষণের প্রধান মাধ্যমই ছিল শুনে শুনে মনে রাখা। কিন্তু এত বিশাল ইনফরমেশন জাস্ট মস্তিষ্কে স্টোর করা কিভাবে সম্ভব ছিল? পর্ব ১: প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, জ্ঞানের সংরক্ষণ ও রূপান্তর। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের গুরুকুলগুলোর দিকে তাকাতে হবে। সেখানকার আচার্যদের এমন একটা ফুল প্রুফ মেথড দরকার ছিল যার সাহায্যে এই বিপুল জ্ঞানভাণ্ডারকে অত্যন্ত ছোট আকারে কম্প্রেস বা সংকুচিত করে ফেলা যায়, যাতে সেটা সহজে মুখস্থ রাখা যায়। ব্যাপারটা আসলে কেমন ছিল জানেন? গুরুকুলগুলোতে ছাত্রদের সামনে রীতিমতো একটা অভাবনীয় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতো। তাদের বলা হতো একটা বিশাল লম্বা আর জটিল অনুচ্ছেদকে সবচেয়ে ছোট, একদম ছোট্ট একটা ছন্দবদ্ধ সূত্র বা শ্লোকে পরিণত করতে হবে। কিন্তু শর্ত হল মূল অর্থের যেন এক চুলো পরিবর্তন না হয়। আর এই প্র্যাকটিসটাই তখনকার সেরা মেধাবী ছাত্রদের আক্ষরিক অর্থেই একজন লিঙ্গুইস্টিক কোড ব্রেকার বা শব্দের জাদুকরে পরিণত করেছিল। আমাদের দ্বিতীয় পর্ব, ব্যঞ্জনবর্ণের জাদু। মাঘ ও ভার্বি শ্লেষ ও ছন্দের বুদ্ধিবৃত্তিক খেলা। এই জাদুকরদের কথা বলতে গেলেই সপ্তম শতাব্দীর মহাকবিদের কথা উঠে আসে। চলুন মহাকবি মাঘ আর তার বিখ্যাত ১৯ স্বর্গের মহাকাব্য শিশুপাল বধের একটা অবিশ্বাস্য গাণিতিক রূপ দেখে নেওয়া যাক। এবার এইখানটায় একটু নজর দিন। মহাকবি মাঘ নিজে একটা অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি ঠিক করলেন মাত্র দুটো অক্ষর, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র দুটো ব্যঞ্জনবর্ণ ভ এবং র ব্যবহার করে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ শ্লোক লিখবেন। আর এই যে ভুরি ভির বাড়ি ভি দিয়ে শুরু হওয়ার শ্লোকটা দেখছেন, এটা হলো সেই অসাধ্য সাধনেরই একটা বিস্ময়কর নিদর্শন। শ্লোকটাকে যদি আমরা একটু ব্যাকরণগতভাবে ভেঙে দেখি, তাহলে দেখবেন চোখের সামনে যেন একটা সিনেমা চলছে। ভূরিভি মানে অনেক, ভারী ভিহি মানে ভারী, ভূভারয় হল পৃথিবীর বোঝা, ভেরি ভিরে মানে ভয়ঙ্কর ঢাকের শব্দ, বীর উভিরে অর্থাৎ নির্ভীক হাতি, আর ভয়রিভা মানে হল সংঘর্ষ, অর্থাৎ কালো মেঘের মতো ভারী নির্ভীক হাতির দল পৃথিবীর বুকে যেন ঢাকের মতো ভয়ঙ্কর শব্দ করে একে অপরের সাথে সংঘর্ষে মেতেছে। জাস্ট ভাবুন, মাত্র দুটো অক্ষরে এত নিখুঁত একটা দৃশ্যপট। কিন্তু মহাকবি মাঘ এখানেই থামার পাত্র ছিলেন না। তিনি এই মহাকাব্যেরই ১১৪তম শ্লোকে গিয়ে লেভেলটা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন। এবার তিনি এমন একটা শ্লোক তৈরি করলেন যেখানে অন্য কোনো অক্ষর নেই। আক্ষরিক অর্থেই শুধু একটা মাত্র অক্ষর ব্যবহৃত হয়েছে, দ। একটা মাত্র ব্যঞ্জনবর্ণ দিয়ে একটা গোটা শ্লোক। অনুবাদটা একটু ভেঙে দেখা যাক, তাই না? এটা কিন্তু একটা অপূর্ব সুন্দর প্রার্থনা। দাদু মানে যিনি দান করেন, দুদ্দাদি মানে যিনি দুষ্টকে আঘাত করেন। এক অক্ষরের এই ভীষণ জটিল ধাঁধাটা আসলে শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত একটা স্তুতি, যেখানে তাকে একই সাথে দাতা এবং দুষ্টের বিনাশকারী হিসেবে একদম নিখুঁত ব্যাকরণ মেনে তুলে ধরা হয়েছে। ট্রুলি মাইন্ড ব্লোয়িং। এবার আসা যাক সেই মানুষটার কথায় যিনি এই ম্যাজিক্যাল শব্দশৈলীর একদম পায়েনিয়ার বা পথপ্রদর্শক ছিলেন। তিনি হলেন মহাকবি ভার্বি। তার কিরাতার্জুনীয় মহাকাব্যের ১৫০০ স্বর্গের ১৪তম শ্লোকটা একবার দেখুন। এটাও একটা মাত্র অক্ষর দিয়ে তৈরি, আর সেই অক্ষরটা হল ন।
এই অক্ষরের খেলাটা একটু বুঝতে হবে আমাদের। নো নো এর মানে হলো সে মানুষই নয় যে দুর্বলের কাছে হারে, আর নুনো নানা মানে যে দুর্বলের বিনাশ করে সেও মানুষ নয়। এর ভেতরের গভীর দার্শনিক বার্তাটা খেয়াল করেছেন? যে দলের নেতা হার মানেননি সেই দল পরাজিত হয়েও আসলে অপরাজিত। নেতৃত্ব আর সত্যিকারের মানবতার এর চেয়ে দারুণ কোনো বিশ্লেষণ হতে পারে কি? এবার আমরা যাব পর্ব ৩-এ, ২১ শতকের সংস্কৃত কাব্য, প্রাচীন ঐতিহ্যের নিরবিচ্ছিন্ন প্রবাহ। চলুন দেখি এই ট্র্যাডিশনটা যুগে যুগে কিভাবে এগিয়েছে। এটা প্রমাণ করে যে এই ব্যাপারটা কিন্তু কোনো হারিয়ে যাওয়া বা মৃত ইতিহাস নয়, বরং একটা জীবন্ত প্রবাহ। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। সপ্তম শতাব্দীর মাগ আর ভার্বির মতো মাস্টারদের হাত ধরে যে শিল্পের শুরু, সেটা একাদশ শতাব্দীতে রাজা ভোজরাজের মাধ্যমে বিকশিত হয়ে একদম সোজা এসে পৌঁছেছে ২০০২ সালে। উত্তরপ্রদেশের পণ্ডিত জগৎগুরু রামানন্দাচার্য তার শ্রী ভার্গবা রাঘবিয়ম মহাকাব্যে পরপর ৩টে শ্লোক রচনা করেছেন, আর প্রতিটাতে ব্যবহার করেছেন মাত্র একটা করে অক্ষর। মানে ট্রেডিশনটা কিন্তু চড়তেই থাকছে। পর্ব ৪, সম্পূর্ণ বর্ণমালার শ্লোক, একটা ব্যাকরণগত অলৌকিক ঘটনা। আচ্ছা, ১ বা ২ অক্ষরের লিমিটেশন তো দেখলাম, এবার চলুন একদম উল্টো একটা জিনিস দেখি। ব্যাকরণের কোনো নিয়ম না ভেঙে একটা শ্লোকের মধ্যে পুরো বর্ণমালাকে ঢুকিয়ে দেওয়া যায় কি? আমরা তো অনেকেই ইংরেজি প্যানগ্রামের কথা জানি, রাইট? যেমন ওই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। কিন্তু এখানে খেয়াল করে দেখবেন ও অক্ষরটা ৪ বার আর ই ২ বার এসেছে, মানে রিপিটেশন আছে। কিন্তু রাজা ভোজরাজের ২৬৩তম শ্লোকটা দেখুন, এখানে ক থেকে হ পর্যন্ত প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ একেবারে ডিকশনারি সিকোয়েন্স অনুযায়ী বসেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একটা অক্ষরেরও কোনো রিপিটেশন বা পুনরাবৃত্তি হয়নি। জাস্ট ভাবা যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য এই ছকটা একটু দেখুন। ক থেকে হ পর্যন্ত প্রতিটি অক্ষর একদম নিখুঁতভাবে পরপর সাজানো, অথচ শ্লোকটার অর্থ কিন্তু ভীষণ গভীর। এখানে মায়াপতি এবং শত্রু বিনাশকারী প্রশংসা করা হয়েছে। ব্যাকরণের এই অসম্ভব কড়াকড়ির মধ্যেও এত সুন্দর একটা অর্থবহ শ্লোক রচনা করাটা সত্যিই এক মিরাকল, তাই না? চলে আসছি আমাদের পঞ্চম পর্বে, স্বরবর্ণ ও বর্গের বিস্ময় ধ্বনিবিজ্ঞানের চরমে। রাজা ভোজরাজের সরস্বতী কণ্ঠাভরণ বইটাতে কিন্তু শুধু ব্যঞ্জনবর্ণে চমকই নেই, ধ্বনিগুচ্ছ আর স্বরবর্ণের এমন কিছু ব্যবহার আছে যা আপনাকে অবাক করে দেবে। এই ২৭৫তম শ্লোকটা দেখুন। এখানে কবি নিজেকে একটা অদ্ভুত গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন। তিনি শুধুমাত্র ক বর্গের বর্ণ মানে ক, খ, গ আর ঘ ব্যবহার করেছেন, আর এই কণ্ঠধ্বনিগুলো দিয়ে তিনি গঙ্গার প্রবল ঢেউয়ে স্নানরত এক বিশ্ব পর্যটকের অপরূপ বর্ণনা দিয়েছেন। সাউন্ড আর মিনিংয়ের কি অসাধারণ একটা ব্লেন্ডিং। আরও একটা চমকপ্রদ ব্যাপার হল স্বরবর্ণের ব্যবহার। ২৭৮তম শ্লোকটা বিশ্লেষণ করলে বোঝা যায় প্রাচীন কবিরা কিভাবে স্বরবর্ণকেও আলাদাভাবে কন্ট্রোল করতেন। এর প্রথম ভাগে শুধুমাত্র হ্রাস্য ই ধ্বনি এবং দ্বিতীয় ভাগে শুধুমাত্র অধ্বনি ব্যবহার করে ভগবান শিবের উদ্দেশ্যে একটা দারুণ রাজকীয় স্তবগান রচনা করা হয়েছে। আর এই সংগ্রহেরই ২৭৬ আর ২৭৭ নম্বর শ্লোকগুলো তো ভাষাতাত্ত্বিক এক্সপেরিমেন্টের একেবারে চরম সীমায় পৌঁছে গেছে। ভাবুন তো, একটা সম্পূর্ণ শ্লোকে শুধুমাত্র উ স্বরবর্ণের ব্যবহার, আর অন্যটাতে শুধুমাত্র ওই ধ্বনির ব্যবহার। ধ্বনিবিজ্ঞান বা ফোনেটিক্সকে এভাবে গাণিতিক ছকে ফেলা মানব ইতিহাসের সত্যি এক বিরল দৃষ্টান্ত। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্বে, পর্ব ৬, উপসংহার ও কৃতজ্ঞতা স্বীকার, প্রাচীন মেধার প্রতি শ্রদ্ধা। প্রাচীন ভারতের এই লিঙ্গুইস্টিক কোড ব্রেকারদের মেধা সত্যি আমাদের অবাক করে দেয়। শব্দ আর ছন্দ নিয়ে তাদের এই খেলা যেন আধুনিক যে কোনো সুপার কম্পিউটারের অ্যালগরিদমকেও হার মানাবে। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো যে প্রাচীন কবিরা শুধুমাত্র শব্দ, বর্ণ আর ব্যাকরণ দিয়ে এত জটিল জ্যামিতিক আর গাণিতিক কাঠামো তৈরি করতে পারতেন, তাদের বিজ্ঞান, গণিত বা জ্যোতির্বিদ্যার ডেপথ আসলে ঠিক কতটা ছিল? সংস্কৃত কাব্যের এই প্যাটার্নগুলো নিশ্চিতভাবেই আগামী দিনে আরও অনেক রহস্য উন্মোচনের দরজা খুলে দেবে।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং এই এক্সপ্লেনারটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে এই বিশ্লেষণটি এমনভাবে তৈরি করতে যাতে এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন না পড়ে। আর হ্যাঁ, এই পুরো তথ্যভাণ্ডারটি এত সুন্দর করে গুছিয়ে তোলার পেছনে যার অবদান অনস্বীকার্য, সেই শুভানিতা মণ্ডল বা শুভনিতা মণ্ডলকে জানাই আমাদের বিশেষ কৃতজ্ঞতা। খুব শীঘ্রই এরকমই আকর্ষণীয় কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততক্ষণের জন্য বিদায়।